আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমি তোমাদের জুনায়েদ ভাই, পড়াশোনা করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ডিসি সার্কিট ক্লাস লেকচার 1-এ তোমাদের সবাইকে অনেক বেশি শুভেচ্ছা এবং স্বাগতম। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমার পরীক্ষার পরে আমি ত্রিপুরি ডিপার্টমেন্ট নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের ভিডিও দেওয়া শুরু করব, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস এবং তোমরা জানো যে আমাদের ত্রিপুরি ডিপার্টমেন্ট শুরু করার যে প্রথম টপিক সেটা হচ্ছে আমাদের কি বলতো, ডিসি সার্কিট। তো আজকে আমরা ডিসি সার্কিট নিয়ে আলোচনা করব। ডিসি সার্কিটের কোন অংশ নিয়ে আলোচনা করবো বলো তো? আজকে আমরা শুধুমাত্র ডিসি সার্কিটের এই সোর্স অংশটা নিয়ে আলোচনা করব। কোন অংশটা বলো তো? এই সোর্স নিয়ে আলোচনা করব, বুঝতে পারছো? আর ইনস্ট্রাক্টর হিসেবে আমি জুনায়েদ আছি তোমাদের সাথে এবং থাকবো ইনশাল্লাহ। তো আমরা এখন ক্লাসে চলে যাই। তো দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ডিসি সার্কিট। কোন টপিক বলো তো? ডিসি সার্কিট। আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমার ডিসি সার্কিট, ঠিক আছে? তাহলে আমাদের আলোচ্য টপিক হচ্ছে ডিসি সার্কিট। তোমরা ভিডিওটা একটু লেন্দি হবে, সমস্যা নেই, কিন্তু ধীরে ধীরে দেখবা। আশা করছি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবা এবং ফুল বেসিক পাবা আর কি, বুঝছো? তাহলে দেখো এই ডিসি কথাটার মানে কি বলতো? এই ডিসি কথাটার মানে হচ্ছে কি ডিরেক্ট কারেন্ট। আর এই সার্কিট মানে হচ্ছে তোমার কি বলতো ভাইরা? বর্তনী। সার্কিট মানে কি বলতো? সার্কিট মানে হচ্ছে বর্তনী। আর এই ডিসি মানে হচ্ছে কি বলতো? ডিরেক্ট কারেন্ট। কি কারেন্ট বলতো? ডিরেক্ট কারেন্ট। তাহলে এই ডিরেক্ট কারেন্ট আমরা পাবো কোথা থেকে বলতো? একটা সোর্স থেকে পাবো, কারণ ডিরেক্ট কারেন্ট যদি আমি পাবো আমার তো একটা সোর্স লাগবে, তাই না? তাহলে এই ডিরেক্ট কারেন্ট হচ্ছে আমি পাবো কোথা থেকে? একটা সোর্স থেকে পাবো, তাই কি না? আচ্ছা, তাহলে আমরা তো জানি যে কারেন্ট কত প্রকার? দুই প্রকার, তাই না? একটা হচ্ছে তোমার কি ডিসি কারেন্ট, আর একটা কি বলতো? এসি কারেন্ট। তো ডিসি কারেন্ট মানে হচ্ছে কি বলতো ভাইরা? এই ডিসি মানে হচ্ছে তোমার কি বলতো দেখি? ডিরেক্ট কারেন্ট। কি কারেন্ট বলতো? ডিরেক্ট কারেন্ট। খুব ভালো করে খেয়াল করবা, আশা করছি ক্লাসটা উপভোগ করতে পারবা। তাহলে এটা মানে হচ্ছে কি বলতো? ডিরেক্ট কারেন্ট। তাহলে এই ডিরেক্ট কারেন্ট যে পাবো, আমাকে একটা সোর্স লাগবে না? কোথা থেকে পাবো এই ডিসি কারেন্টটা? আমি এই ডিসি কারেন্টটা পাবো হচ্ছে আমি ডিসি জেনারেটর থেকে। কোথা থেকে বলতো? ডিসি জেনারেটর থেকে, বুঝতে পারছো? আর এই ডিসি কারেন্টের যে বাংলা বলি তাহলে সেটাকে বলা হচ্ছে কি বলতো? একমুখী প্রবাহ। কয়মুখী প্রবাহ এরা বলতো? একমুখী প্রবাহ। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আর আরেকটা হচ্ছে আমাদের কি বলতো? এসি কারেন্ট। কি কারেন্ট? এসি কারেন্ট। এসি মানে কি বলতো ভাইরা? অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ যে কারেন্টের মান এবং দিক দুটো পরিবর্তন হয় তাকে কি বলে বলতো? অল্টারনেটিং কারেন্ট বলে। কি কারেন্ট বলে বলতো? অল্টারনেটিং কারেন্ট বলে। তাহলে এটা হচ্ছে কি বলতো? দ্বিমুখী প্রবাহ। কয়মুখী বলতো? দ্বিমুখী, অর্থাৎ সময়ের সাথে মান এবং দিক দুটোরই পরিবর্তন হবে। তাহলে এটা আমরা পাবো কোথা থেকে বলতো? এসি জেনারেটর থেকে। কোথা থেকে বলতো দেখি? এসি জেনারেটর থেকে পাবো। তাহলে আমরা ডিসি কারেন্টটা পাই হচ্ছে কি? ডিসি জেনারেটর থেকে। আর আমরা হচ্ছে এসি কারেন্টটা পাবো কোথা থেকে? এসি জেনারেটর থেকে, তাই কি না? তাহলে এই আমরা ডিসি কারেন্ট পাই হচ্ছে কোথা থেকে বলতো? এই ডিসি জেনারেটর থেকে। আর আমরা এসি কারেন্টটা পাবো কোথা থেকে বলতো? এসি জেনারেটর থেকে। তার মানে আমি যদি এখানে বলি যে আমাদের জেনারেশন বা কারেন্ট পাওয়ার স্থান থেকে যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের সোর্সটা দুই প্রকার। সোর্স কত প্রকার বলো তো তাহলে? তাহলে সোর্স মূলত দুই প্রকার, খুব ভালো করে খেয়াল করিও। সোর্স মূলত কত প্রকার বলো তো? দুই প্রকার। কিসের উপর ভিত্তি করে? জেনারেশনের উপর ভিত্তি করে। মানে তুমি যে বিদ্যুৎটা উৎপাদন করবা বা কারেন্ট জেনারেশন করবা সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে সোর্স বাই দুই প্রকার। একটা হচ্ছে এসি সোর্স। কি সোর্স বলতো? একটা হচ্ছে কি বলতো? এসি সোর্স। আরেকটা হচ্ছে আমাদের কি বলতো ভাইরা? ডিসি সোর্স। কি সোর্স? ডিসি সোর্স। তাহলে একটা হচ্ছে আমাদের এসি সোর্স, আর একটা আমাদের কি বলতো? ডিসি সোর্স। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? তাহলে একটা হচ্ছে আমাদের কি এসি সোর্স, আর একটা আমাদের কি বলতো? ডিসি সোর্স। তাহলে এবার একটু আসো, তাহলে এইদিকে একটু আসো। এখন আমরা হচ্ছে এই সোর্সটা নিয়ে একটু বিস্তারিত পড়াশোনা করি এইদিকে। তাহলে আমরা দেখলাম যে আমাদের সোর্স কত প্রকার? দুই প্রকার। কিসের উপর ভিত্তি করে? জেনারেশনের উপর ভিত্তি করে। একটা হচ্ছে এসি সোর্স, আর একটা কি বলতো ভাইরা? ডিসি সোর্স। আমার কথা বুঝছো? তো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি দিই যে সকল প্রকার জেনারেটর, এই যে জেনারেটর আছে না, অল কাইন্ড অফ জেনারেটর আর প্রডিউস এসি ভোল্টেজ। কি ভোল্টেজ বলতো? এসি ভোল্টেজ অর এসি কারেন্ট। বাট যদি আমরা ডিসি কারেন্ট পেতে চাই
তাহলে এই জেনারেটরের সামনে কি লাগাবো বলো তো, মানে আমরা একটা ইনস্ট্রুমেন্ট লাগাই, সেটা হচ্ছে কি বলতো কমিউটেটর। কি লাগাই বলো তো, কমিউটেটর। কমিউটেটর, ঠিক আছে। কমিউটেটর হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কি বলতো রেকটিফায়ারের মতো কাজ করে। তো আমি যে বলতে চাই সেটা হচ্ছে কি বলতো, এই কমিউটেটর হচ্ছে কি ইলেকট্রোমেকানিক্যাল রেকটিফায়ার। কি রেকটিফায়ার বলতো ভাইরা, ইলেকট্রোমেকানিক্যাল কি বলতো রেকটিফায়ার। রেকটিফায়ার কি করে, এসিকে ডিসিতে রূপান্তর করে, তাই না। তাহলে জেনারেটর যদি জেনারেটর থেকে যদি আমরা একটা কমিউটেটর লাগাই দিই, তাহলে সেখান থেকে আমরা কী পাবো বলতো ডিসি ভোল্টেজ অথবা কি ডিসি কারেন্ট পাবো। ডিসি ভোল্টেজ অথবা কি বলতো ডিসি কারেন্ট পাবো, বুঝতে পারছো। আর এই কমিউটেটরটা হচ্ছে কি বলতো ইলেকট্রোমেকানিক্যাল রেকটিফায়ার। এটা আমরা মেশিন পার্টে খুব বিস্তারিত আলোচনা করবো, বুঝতে পারছো। আবার সেই জেনারেটরেই যদি তুমি কী ব্যবহার করো বলতো স্লিপ রিং ব্যবহার করো। কী ব্যবহার করো, স্লিপ রিং। স্লিপ রিং এটা একটা ডিভাইস, বুঝতে পারছো, এটা একটা মেকানিক্যাল ডিভাইস আর কি। তো তখন পাবা তুমি কি বলতো এসি ভোল্টেজ। কি ভোল্টেজ বলতো, এসি ভোল্টেজ। এই আমার কথা কি বুঝতে পারছো, ভালো করে বলো। তাহলে আমরা কী পাবো বলতো এসি ভোল্টেজ পাবো। কখন, এটা একটা জেনারেটর, বুঝতে পারছো। সে তোমার কি ভোল্টেজ উৎপন্ন করে, সে ভোল্টেজ উৎপন্ন করে হচ্ছে কি এসি। তাহলে তুমি যদি এসি ভোল্টেজ পেতে চাও, তাহলে সেখানে লাগাবা কি বলতো, তুমি যদি এসি ভোল্টেজ পেতে চাও তাহলে সেখানে লাগাই দিবা কি একটা বলতো স্লিপ রিং, ঠিক আছে। আর তুমি যদি ডিসি ভোল্টেজ পেতে চাও তাহলে কি সংযুক্ত করবা বলতো কমিউটেটর আর কি। সংযুক্ত করবো বলতো কমিউটেটর, তাহলে তুমি ডিসি ভোল্টেজ পাবা। আদারওয়াইজ তুমি কী পাবো বলতো এসি ভোল্টেজ পাবা। আমার কথা কি ক্লিয়ার। তাহলে আমরা দেখলাম যে সোর্স মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এসি সোর্স আর একটা কি বলতো ডিসি সোর্স। কিসের উপর ভিত্তি করে, জেনারেশনের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে বলতো জেনারেশন, ঠিক আছে, রেসপেক্ট টু কি জেনারেশন। জেনারেশনের উপর ভিত্তি করে সোর্স দুই প্রকার, একটা হচ্ছে এসি সোর্স আর একটা কি ডিসি সোর্স। আমার কথা আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু ডিসি সার্কিট পড়বো, তাহলে আমরা এখানে কোন সোর্স নিয়ে আলোচনা করবো বলতো এই ডিসি সোর্স নিয়ে আলোচনা করবো। তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় কি বলতো ভাইরা, ডিসি সোর্স। তাহলে আমাদের টপিক কি আজকে বলতো ডিসি সোর্স। আজকের ক্লাসে শুধুমাত্র আমরা এই ডিসি সোর্সের কুড়ি নিয়ে আলোচনা করব। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আসো। তাহলে এখন আমরা দেখতেছি কি বলতো ডিসি সোর্স। কি সোর্স ভাইরা, ডিসি সোর্স। আচ্ছা, তাহলে এই ডিসি সোর্সটা হচ্ছে তোমার দুই প্রকার। কত প্রকার বলো তো, দুই প্রকার। একটা হচ্ছে তোমার কি ডিপেন্ডেন্ট সোর্স। কি সোর্স ভাইরা, একটু ভালো করে চিন্তা করো। ডিপেন্ডেন্ট সোর্স, কি সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের কি বলতো ইন্ডিপেন্ডেন্ট সোর্স। কি সোর্স বলো তো দেখি, ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ঠিক আছে। তাহলে এখন তোমরা বলো তো ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট তোমরা সবাই বুঝো নাকি। তো ডিপেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে কি বলতো নির্ভরশীল, আর ইন্ডিপেন্ডেন্ট কথার কি বলতো যে কি স্বাধীন বা যে নিজে একাই চলতে পারে। আর ডিপেন্ডেন্ট সোর্স কি বলতো সে একা চলতে পারবে না, সার্কিটের কোনো একটা এলিমেন্টের ভোল্টেজ অথবা কি বলতো অথবা কারেন্টের উপর ডিপেন্ড করবে। কি করবে বলতো, অর্থাৎ যে সোর্সটা সার্কিটের কোনো একটা ব্রাঞ্চের ভোল্টেজ অথবা কারেন্টের উপর ডিপেন্ড করে তাকে বলা হয় কি বলতো ডিপেন্ডেন্ট সোর্স। কিসের উপর ডিপেন্ড করবে, কোনো একটা ব্রাঞ্চের বা কোনো একটা এলিমেন্টের ভোল্টেজ অথবা কারেন্টের উপর। আমি যদি একটা উদাহরণ দিই, দেখো তোমরা যারা মেসে থাকো, ঠিক আছে, তারা কি বাসা থেকে টাকা নিয়ে আসো, তাই না, মানে তোমাদের কোনো প্রকার ইনকাম সোর্স নাই। তাহলে তোমার বাবা যখন মাসের শুরুতে তোমাকে টাকাটা দেয়, তখন তুমি কারেন্ট বিল দাও, তারপর হচ্ছে তোমাকে খাওয়ার বিল দাও, খাওয়ার বিল দাও, সব কিছু পরিশোধ করো, তাই না। তার মানে তুমি একটা ডিপেন্ডেন্ট সোর্স। কারণ কি তুমি তোমার বাবার উপর নির্ভরশীল, তোমার আব্বু টাকা দিয়ে তুমি চলতে পারো, আর না আদার্স কি চলতে পারো না আর কি, ঠিক আছে। তাহলে এই ডিপেন্ডেন্ট সোর্সটা হচ্ছে এরকম একটা সোর্স যে একা একা চলতে পারে না, সে সার্কিটের কোনো একটা এলিমেন্টের বা কোনো একটা ব্রাঞ্চের ভোল্টেজ অথবা কারেন্টের উপর কে সে নির্ভর করে। আমার কথা আচ্ছা। আর এই যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স স্বাধীন, সে একা একশো, সে নিজের কাজটা কি বলতো নিজে নিজেই করতে পারে, নয় বা নির্ভরশীল নয়। আমার কথা কি ক্লিয়ার, ঠিক আছে। তাহলে ডিপেন্ডেন্ট সোর্স তোমরা আসছো, অর্থাৎ মোট কথা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে সার্কিটের কোনো একটা ব্রাঞ্চের ভোল্টেজ অথবা কারেন্ট নির্ভরশীল, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্স সে নির্ভরশীল নয়, সে একা একাই পুরো কাজ করতে পারে সার্কিটে। আমার কথা বুঝছো। এখন আসো এই ইন্ডিপেন্ডেন্ট সোর্সটা কত প্রকার বলতো, ইন্ডিপেন্ডেন্ট দুই প্রকার। একটা হচ্ছে তোমার ডিসি সোর্স বলতো দেখি, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স। কি সোর্স, ভোল্টেজ সোর্স। আরেকটা কি কারেন্ট সোর্স। কি সোর্স বলতো দেখি, কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স তোমরা ডিসি পড়তে তাহলে সবার আগে কি বলতো, তাহলে একটা হচ্ছে ডিসি ভোল্টেজ সোর্স, একটা কি বলতো ডিসি সোর্স। এই আমার কথা কি বুঝছো তোমরা। তাহলে একটা হচ্ছে ডিসি ভোল্টেজ সোর্স আর একটা কি বলতো কারেন্ট। তাহলে আমরা ভোল্টেজ সোর্সের সিম্বল দেখি, ঠিক আছে। আচ্ছা, তার আগে দেখো ডিসি ভোল্টেজ সোর্স আবার দুই প্রকার। ভোল্টেজ প্রকার বলো তো, ভোল্টেজ সোর্স আবার হচ্ছে দুই প্রকার।
কত প্রকার বলো? দুই প্রকার। একটা হচ্ছে তোমার আইডিয়াল ভোল্টেজ সোর্স। কি ভোল্টেজ সোর্স? আইডিয়াল ভোল্টেজ সোর্স। একটা হচ্ছে তোমার আইডিয়াল ভোল্টেজ সোর্স, আরেকটা হচ্ছে তোমার কি বলতো প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। কি ভোল্টেজ সোর্স? প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। তাহলে একটা হচ্ছে তোমার আইডিয়াল ভোল্টেজ সোর্স, একটা কি প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। এই কারেন্ট সোর্স আবার দুই প্রকার। কারেন্ট সোর্স কত প্রকার বলো তো? কারেন্ট সোর্স দুই প্রকার। তাহলে কারেন্ট সোর্স হচ্ছে আমাদের কত প্রকার? আবার দুই প্রকার। কারেন্ট সোর্স কারেন্ট সোর্স দুই প্রকার, ঠিক আছে? কারেন্ট সোর্স হচ্ছে আবার দুই প্রকার। এই যে একটা হচ্ছে তোমার কি বলতো আইডিয়াল কারেন্ট সোর্স, আইডিয়াল কারেন্ট সোর্স, আর একটা হচ্ছে তোমাদের কি বলতো প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। কি কারেন্ট সোর্স ভাইরা? প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। একটা হচ্ছে আইডিয়াল কারেন্ট সোর্স, আর একটা কি প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স আর কি। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের কি সোর্সের শ্রেণীবিভাগ। সোর্সের কি বলতো শ্রেণীবিভাগ। তাহলে একটা হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্স, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্স আবার দুই প্রকার, একটা আইডিয়াল কারেন্ট সোর্স, একটা কি প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। আশা করছি তোমরা বুঝতে পারছো আর কি। হ্যাঁ, তাহলে এবার আসো আমরা এখানে কিছু সিম্বল দেখব, ঠিক আছে? যে সিম্বল অফ কি বলতো সিম্বল অফ ভোল্টেজ সোর্স। সিম্বল অফ কি ভোল্টেজ সোর্স। তাহলে ভোল্টেজ সোর্সের সিম্বলগুলো কীরকম হতে পারে আর কি, ঠিক আছে? বা সার্কিটে আমরা ওদেরকে কীভাবে পেতে পারি বা কী কী চিহ্ন দ্বারা সে থাকতে পারে, মানে তার চেহারাটা কীরকম হবে এটা আমরা দেখব। তো দেখো এর চেহারাটা এরকম হতে পারে। তুমি দেখবা যে কিছু সার্কিটে এরকম আছে, যে এরকম একটা পজিটিভ পাত আর একটা নেগেটিভ পাত, মানে এরকম করে আছে। বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে কি পজিটিভ মাথা, এটা কি বলতো নেগেটিভ মাথা। তাহলে এদিকে কারেন্টটা বের হবে। কারেন্ট কিন্তু সার্কিটের বা ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে বের হয়। এখন কেন পজিটিভ প্রান্ত দিয়ে বের হয় এটা আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করব। আমার কথা কি বুঝছো তোমরা? ওটা আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি সেল। এটাকে কি বলা হয় বলো তো? এটাকে বলা হয় হচ্ছে কি সেল। কারণ কি এখানে একটা পজিটিভ মাথা আছে, একটা কি বলতো নেগেটিভ মাথা আছে। এটাকে কি বলা হয়? সেল বলা হয়। এবার আসো, যদি আমরা একাধিক সেলকে সিরিজে সংযুক্ত করি, মানে এক বা একাধিক সেলকে যখন আমরা সিরিজে সংযুক্ত করব তখন সেটা হয়ে যাবে আমাদের ব্যাটারি। কীরকম? এরকম ধরো এই যে একটা সেল, তার সাথে আরেকটা সেল লাগাইলাম, দুটা সেল হলো না? এটা পজিটিভ, এটা কি বলতো নেগেটিভ। তাহলে কারেন্ট বের হবে কি এই দিক দিয়ে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে ব্যাটারি। কারণ কি ব্যাটারি কখন তৈরি হয়? যখন এক বা একাধিক সেলকে একত্রে সংযোগ করা হয় সিরিজে। বুঝতে পারছো আমার কথা? তাহলে এই বলতো এটা হচ্ছে কি ব্যাটারির সাইন। তাহলে এটা হচ্ছে সেলের সাইন, এটা কত বলতো ব্যাটারির সাইন। আর সেল হচ্ছে সর্বোচ্চ 5 ভোল্টের। সেল কত ভোল্টের হয় বলতো? 5 ভোল্টের। তোমরা সেল অবশ্যই দেখছো, এই যে আমরা বন্দুকের মধ্যে গাড়িতে এই যে পেন্সিল ব্যাটারি ব্যবহার করি না, লম্বা পেন্সিল ব্যাটারি ব্যবহার করি না, এটা হচ্ছে আমার কি সেল। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, আপনি করতে পারে প্লাস অথবা মাইনাস। এটা কি বলতো? এটাকে বলা হচ্ছে জেনারেটর। এটাকে কি বলা হয় বলতো দেখি? জেনারেটরের চিহ্ন। এটা কার চিহ্ন বলতো? জেনারেটরের সাইন। এটা হচ্ছে জেনারেটর। কি জেনারেটর? ওটা অবশ্যই ডিসি জেনারেটর। কারণ ডিসি জেনারেটর থেকে তুমি কি পাবো বলতো? আমরা আগে পর আলোচনা করে আসছি, ডিসি জেনারেটর থেকে তুমি কি ডিসি কারেন্টটা পাবা। আর এসি জেনারেটর থেকে আমরা কি পাবো বলতো? এসি জেনারেটর পাই। বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা কারেন্ট সোর্সের সিম্বলটা। তো এখানে দেখাই দিই এটা, কারণ কারেন্ট সোর্সের একটা সিম্বলই আছে, এটা সবাই আমরা দেখছি আর কি। বুঝতে পারছো? তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কি বলতো সেই কারেন্ট সোর্সের প্রতীক আর কি। কারেন্ট সোর্সের কি প্রতীক? তাহলে যেদিকে তীর চিহ্ন থাকবে, মানে আমি যদি এখানে বলি যেদিকে তীর চিহ্ন এদিকে প্লাস আর উপর দিকে কি মাইনাস, তার মানে এইদিকে তীর চিহ্ন আছে, এদিকে প্লাস, এদিকে কি বলতো মাইনাস। তার মানে কারেন্টটা কোন দিক থেকে বের হবে বলতো? কারেন্ট সোর্সের এদিক দিয়ে বের হবে। বুঝতে পারছো? এবং পুরো সার্কিট ঘুরে আবার কি এদিক দিয়ে সে এন্টার করবে। ঠিক তদ্রুপ এরকমভাবে কারেন্ট এদিকে বের হবে, পুরো সার্কিট কমপ্লিট করে আবার কি নেগেটিভ দিয়ে কি প্রবেশ করবে, নেগেটিভ দিয়ে প্রবেশ করবে, কিন্তু বের হবে কোন দিক দিয়ে বলতো? পজিটিভ দিক দিয়ে। এখন কেন পজিটিভ দিক দিয়ে কারেন্ট বের হয় এটার জন্য আমরা কিন্তু কি সামনে একদম বৃহৎভাবে আলোচনা করবো। বুঝতে পারছো? একদম ডিটেলসে যে কেন কারেন্ট হচ্ছে কি এই পজিটিভ দিয়ে বের হয়, নেগেটিভ দিয়ে এন্টার করে। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, তাহলে নেক্সটে যাই এখন। তাহলে এবার আসলে আমরা ভোল্টেজ সোর্স দেখবো। তাহলে ভোল্টেজ সোর্সের আমাদের ভাগ কয়টা বলো তো? দুইটা ভাগ। একটা হচ্ছে কি আইডিয়াল ভোল্টেজ সোর্স, একটা কি প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। একটা হচ্ছে আমাদের কি আইডিয়াল ভোল্টেজ সোর্স, আর একটা কি প্র্যাকটিক্যাল। তাহলে আমরা এখানে একটা বাস করে নিলাম, ঠিক আছে পেজটাকে। তাহলে এই পাশে আমরা দেখবো হচ্ছে কি বলতো আইডিয়াল ভোল্টেজ সোর্স। কি ভোল্টেজ সোর্স? আইডিয়াল ভোল্টেজ সোর্স। খুব ভালো করে খেয়াল করবা। এই পাশে আমরা দেখবো হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্স। কি ভোল্টেজ সোর্স? আইডিয়াল ভোল্টেজ সোর্স। আর এই পাশে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি বলতো প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স।
প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স, ঠিক আছে। তো শুরুতে যদি আলোচনা করি, আইডিয়াল ভোল্টেজ সোর্সটা হচ্ছে এমন একটা ভোল্টেজ সোর্স যেটার ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 এবং যে সোর্সটা লোডে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই দেয়। কি সাপ্লাই দেয় বলতো? একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই দেয়, সেটা হচ্ছে কি বলতো আইডিয়াল ভোল্টেজ সোর্স। দ্যাট মিনস আর ইকুয়াল, ঠিক আছে, আর ইকুয়াল টু কি বলতো 0। এই আর কে বলা হয় কি বলতো ইন্টারনাল রেজিস্ট্যান্স। এই ছোট আর মানে কি বলতো ইন্টারনাল রেজিস্ট্যান্স। কি রেজিস্ট্যান্স বলতো দেখি? ইন্টারনাল রেজিস্ট্যান্স। এই ছোট হাতের আর বা স্মল আর মানে হচ্ছে কি ইন্টারনাল রেজিস্ট্যান্স। কথা কি বুঝছো আমার? আচ্ছা, তাহলে আমরা এখানে একটু দেখি একবার। তাহলে ধরলাম এটা একটা ভোল্টেজ সোর্স, এটা একটা কি সোর্স বলতো ভোল্টেজ সোর্স, এটা প্লাস এটা মাইনাস। তাহলে যে সোর্সের বা যে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি 0 ভোল্টেজ সোর্স। কি ভোল্টেজ সোর্স বলতো? আইডিয়াল থাকে। তার মানে এটা রেজিস্ট্যান্সটা ইন্টারনাল রেজিস্ট্যান্স কত বলতো 0। আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, যে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে ব্যাটারির সাথে কি করবা বলতো সিরিজে সংযুক্ত করবা। মানে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স সোর্সের সাথে সিরিজে সংযুক্ত হবে। তার মানে আমি যদি এটা ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকি তাহলে কি হয় বলতো ইকুইভ্যালেন্ট সার্কিটটা? তাহলে এখানে হচ্ছে কি স্মল আর, আর এই যে এখানে কি ব্যাটারিটাকে রিপ্লেস করবো, বুঝতে পারছো? তাহলে আমরা যদি হচ্ছে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে দেখাইতে চাই সার্কিটে, তাহলে দেখাবো কীভাবে বলতো এই ব্যাটারির সাথে, অর্থাৎ এই সোর্সের সাথে কীভাবে দেখাবো সিরিজে সংযুক্ত করবো, সিরিজে সংযুক্ত করবো, বুঝতে পারছো? তো সিরিজ সার্কিট কি, পেয়ালা সার্কিট কি, এগুলো তো আমি আলোচনা করবোই তোমাদের সাথে, সামনে করবো না, অনেক বিস্তারিত আলোচনা করবো সার্কিট অংশে। আমার কথা বুঝছো? তাহলে এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই যে সিরিজ সার্কিট কি, ভোল্টেজ পেয়ালা সার্কিট কি, আশা করি তোমরা সবাই জানো, তবুও আমি আলোচনা করবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা একটা সার্কিট যদি আঁকি, তাহলে দেখো এরকম একটা সার্কিট আমরা এখানে আঁকলাম। তাহলে আমি আবার বলতেছি, ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমরা সোর্সের সাথে সিরিজে সংযুক্ত করবো। কীভাবে সংযুক্ত করবো বলো তো? সোর্সের সাথে সিরিজে সংযুক্ত করবো। তাহলে ধরো এই যে এটা হচ্ছে আমার কি আর, এটা হচ্ছে আমার কি বি। তাহলে এই পাশে আমরা কি লাগিয়ে দেবো? লোড লাগিয়ে দেবো। কি লাগিয়ে দেবো বলো তো ভাইরা? লোড লাগিয়ে দেবো। এটা হচ্ছে কি বলতো আর এল, এটা তোমার কি আর, এটা হচ্ছে কি আমার বলতো বি, বুঝতে পারছো? তাহলে এখন আমি তো বারবার বলতেছি যে আইডিয়াল ভোল্টেজ সোর্স হচ্ছে এমন একটা ভোল্টেজ সোর্স যে তোমার লোডে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই দিবে, হ্যাঁ, এবং যার ইন্টারনাল রেজিস্ট্যান্স 0। তাহলে সে কনস্ট্যান্ট ভোল্টেজ কখন সাপ্লাই দিতে পারবে? যখন তার ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 হবে, অর্থাৎ তার ভিতরে কোনো প্রকার ড্রপ হবে না। এখন তোমরা বলতে পারো ভাই ভোল্টেজ ড্রপটা আসলে কি একটু বোঝান তো? তাহলে আমি তোমাকে ছোটো করে যদি বলি, তাহলে ভোল্টেজ সোর্স হচ্ছে এরকম, মানে ভোল্টেজ ড্রপ হচ্ছে এরকম। ধরো এটা একটা রেজিস্ট্যান্স যার মান হচ্ছে আর, আর এটা হচ্ছে তোমার কি বলতো আই, এটা কি বলতো আই। তাহলে এটার যে ভোল্টেজ ড্রপ হবে কি জানো? এটার ভোল্টেজ ড্রপ হবে বি সমান সমান লেখা যাবে আই ইন্টু কত বলতো আর, আই ইন্টু কত লেখা যাবে আর লেখা যাবে। অর্থাৎ কোনো একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ বলতে বোঝায় উক্ত রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, মানে উক্ত রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট ইন্টু তার রেজিস্ট্যান্স, তার কি বলতো রেজিস্ট্যান্স। আমার কথা বুঝছো? ভোল্টেজ ড্রপ বলতে বোঝায় কোনো একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট এবং তার কি বলতো রেজিস্ট্যান্স আর কি। দেখো তাহলে আমার এই সার্কিটটাতে যে কারেন্টটা বের হবে সেই কারেন্টটাকে ধরলাম আমরা কি বলতো আই ধরলাম, ঠিক আছে। আর আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত বলতো 0। তাহলে এই যে এইটুকু অংশের ড্রপ কি 0 না? এইটুকু অংশের ড্রপ কি বলতো 0 কিনা বলো? এইটুকু অংশের ড্রপ 0 না? তাহলে আমার যদি এখানে বি ভোল্টেজ সাপ্লাই হয়, তাহলে এই যে বি ভোল্টেজটা এই সম্পূর্ণটা কি আমি লোডে পাবো না? মানে এই দুই মাথায় পাবো কিনা বলো? তাহলে আমি লোডে কত পাবো বলতো? এখানে কি বি ভোল্টেজ আমি পাবো, তাই কি না? বি ভোল্টেজ পাবো না? তাহলে এটা হচ্ছে আমার কি বলতো আইডিয়াল ভোল্টেজ সোর্স। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, দেখো তো সুন্দর একটা এক্সাম্পল এখানে দিয়ে দিই, তাহলে কীরকম হয় বিষয়টা। তাহলে দেখো আমার এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা আর সমান সমান কত বলতো 0। আর তাহলে এই যে এইখানে একটা ভোল্টেজ সোর্স আছে যার ভোল্টেজের মান কত বলতো 10 ভোল্ট। কত ভোল্ট বলতো ভাই? 10 ভোল্ট। এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর এল, এটার মান হচ্ছে কত বলতো 2 ওহম। কত ওহম? 2 ওহম। এটা কত 0 ওহম। তাহলে এখন আমাকে বলো এই সার্কিটের কারেন্ট কত? আচ্ছা এগুলো তোমাদেরকে শেখাবো পরে, সমস্যা নেই। তাহলে কারেন্ট বের করার সূত্র হচ্ছে আই ইকুয়াল টু কি বলতো বি ভাগ আর, আই ইকুয়াল টু কি বি ভাগ আর। তাহলে এখানে বি কত 10 আর রেজিস্ট্যান্স কত 2, তাহলে ভাগ করলে কত হয় বলতো 5 হয়, তাই কি না? 5 এম্পিয়ার হয় আর কি। তো কারেন্ট কীভাবে, কারেন্টের একক কেন এম্পিয়ার, এগুলো সব আমরা সামনে দেখবো, সমস্যা নেই। তাহলে আমাকে বলো তো এই জায়গার ড্রপ কত বলো তো? আমি যে এই জায়গার ড্রপটা বের করতে চাই, তাহলে বি আর মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ,
তাহলে টোটাল কারেন্ট কত 5 ইনটু এই জায়গায় রেজিস্ট্যান্স কত বলো তো 0, তাহলে এখানে কত বলেছে বলো তো 0 ভোল্টেজ আসে। তার মানে আমার এইখানে কোনো প্রকার কি নাই বলো তো ড্রপ নাই। তাহলে এই 10 ভোল্ট সম্পূর্ণটা আমরা কোথায় পাবো বলো তো এই দুই মাথায় পাবো না, এই দুই মাথায় পাবো কিনা এখানে পাবো না, তাহলে এখানে কত বলে বলো তো 10 ভোল্ট পাবো। তাহলে এটাই হচ্ছে কি বলতো আইডিয়াল ভোল্টেজ সোর্স, অর্থাৎ যে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 সেই ভোল্টেজ সোর্সটাকে তোমার কি লোডে একটা ফিক্সড ভোল্টেজে সবসময় সাপ্লাই দিতে পারবে, এটাকে বলা হয় কি বলতো আইডিয়াল ভোল্টেজ সোর্স, অর্থাৎ যার প্রকার কোনো প্রকার কি নাই ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই। কিন্তু বাস্তবে কি বলতো এই প্রকার সার্কিট কি পাওয়া খুব মুশকিল, মানে বাস্তবে এই ধরনের ভোল্টেজ সোর্স পাওয়া খুবই মুশকিল, যার কি নাই বলতো ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 আছে এরকম ভোল্টেজ সোর্স পাওয়া কি খুবই দুষ্কর আর কি। ঠিক আছে, তাহলে যদি আমরা একটা কার্ভ দেখি, তাহলে ধরো এই যে এটা হচ্ছে আমাদের কি বলতো সময়, আর এই বরাবর আছে আমাদের কি বলতো ভোল্টেজ, কি আছে বলতো ভোল্টেজ আছে, আর এখানে আমাদের কত বলতো 0 ভোল্ট। তাহলে আমার সময় যখন 0, ভোল্টেজের মান কত বলতো 0। তাহলে তার মানে আমি বলতে পারি যদি আমার একটা কনস্ট্যান্ট ভোল্টেজ থাকে, তাহলে ধরো এই যে বি মানে একটা ভোল্টেজ, কি মানে একটা ভোল্টেজ বলতো বি মানে একটা ভোল্টেজ, তাহলে এই ভোল্টেজটা ধরলাম, ধরো এটা আমি ধরলাম হচ্ছে কত ভোল্ট বলতো 2 ভোল্ট, কত ভোল্ট 2 ভোল্ট। তাহলে এটা কত হবে জানো, এই যে ধরলাম 1 2, তাহলে তুমি যখন সুইচটাকে অন করবা এটা 0 থেকে সরাসরি 2-তে আসবে, বুঝতে পারছো, এসে একদম সময়ের সাথে কোনো প্রকার বেরি না করে একদম কনস্ট্যান্টলি সে সামনের দিকে আগাবে, বুঝতে পারছো আমার কথা। এখানে কত ভোল্টেজ থাকবে বলতো 10 ভোল্টেজ থাকবে। তাহলে সময়ের মান যতই তুমি বাড়াও না কেন কারেন্টের মান একদম কনস্ট্যান্ট থাকবে, সরি ভোল্টেজের মান কি থাকবে একদম কনস্ট্যান্ট থাকবে, আমার কথা বুঝছো। তাহলে যদি হচ্ছে টাইম বাড়ার সাথে সাথেও ভোল্টেজের মানটা কনস্ট্যান্ট থাকে তখনই সেটা কেবল হচ্ছে কি বলতো প্র্যাকটিক্যাল আইডিয়াল ভোল্টেজ সোর্স, কারণ তখন কি বলতো ভোল্টেজের মানটা একদম কি থাকে ফিক্সড থাকে, তখন ভোল্টেজের মানটা একদম কি থাকে বলতো ফিক্সড থাকে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তাহলে আশা করছি তোমরা আইডিয়াল ভোল্টেজ সোর্সটা কি একদম বুঝে ফেলছো। হ্যাঁ, তাহলে এবার আসো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। প্র্যাকটিক্যাল কথাটার অর্থ কি বলতো, প্র্যাকটিক্যাল মানে হচ্ছে কি বাস্তব সোর্স আর কি, বুঝতে পারছো। প্র্যাকটিক্যাল কথাটার অর্থ হচ্ছে কি বলতো বাস্তব সোর্স, অর্থাৎ যে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি নয় শূন্য নয়, কি নয় বলতো শূন্য নয়, মানে আর নট ইকুয়াল কি বলতো 0। তার মানে আর এর মানটা কিন্তু অবশ্যই 0 থেকে বড় হবে, কি হবে বলতো 0 থেকে কি বড় হবে, কারণ নেগেটিভ মান তো হবে না, রেজিস্ট্যান্সের মান কখন নেগেটিভ হয় হবে না। তাহলে আর নট ইকুয়াল 0 মানে হচ্ছে কি বলতো আর এর মানটা 0 থেকে বড় হবে, অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্সের কিছু একটা মান থাকবে, মানে সামথিং কিছু হলেও একটা কি বলতো মান থাকবে আর কি। আর প্র্যাকটিক্যাল মানে কি বলতো বাস্তব ভোল্টেজ সোর্স, যেগুলো আমরা ব্যবহার করি, বুঝতে পারছো, বা আমরা বাজারে কিনতে পাই, এগুলো হচ্ছে কি বাস্তব ভোল্টেজ সোর্স। তার মানে আমি এখানে কি বললাম আর নট ইকুয়াল 0, দ্যাট মিনস আর এর মান 0 থেকে কি বড় হবে হবে না। আমরা যেখানে চিন্তা করি এটা একটা ভোল্টেজ সোর্স প্লাস মাইনাস, ঠিক আছে, তাহলে এটা প্লাস এটা কি মাইনাস, তাহলে এর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা কি নয় বলতো শূন্য নয়, তাহলে আর এর মানটা কি গ্রেটার 0, আর এর মান কি বলতো গ্রেটার দেন কি 0 না, 0ই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো তোমাদেরকে বললাম যে আমি হচ্ছে এই ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে ব্যাটারির সাথে কি করব সংযুক্ত করব, এটার যে ইকুইভ্যালেন্ট সার্কিট এটা কি এরকম আঁকা যায় না, আর এখানে কি বি, এই পাশে তোমার লোড, এই পাশে কি এই যে লোড, বুঝছো আমার কথা। তাহলে এই আর এর মান তো নট ইকুয়াল 0, দ্যাট মিনস কি আর এর মানটা 0 থেকে বড়, আর এর মানটা কি বলতো 0 থেকে কিন্তু অবশ্যই বড়, আর এর মান কি আর এর মান 0 বড় হবে, বুঝতে পারছো আমার কথা। তার মানে এখানে তো একটা ভোল্টেজ ড্রপ হয়ে যাবে গা, তাহলে তোমার যে বি মানে যে সাপ্লাই ভোল্টেজটা তুমি কি সম্পূর্ণটা লোডের আড়াইতে পাবা, এখানে যদি বি হয় কি বি, কারণ বি তো পাবা না, কারণ কি এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই ইন্টারনাল রেজিস্ট্যান্সে কি কিছু প্রকার ভোল্টেজ ড্রপ করে ফেলবে, কি করে ফেলবে বলো তো ভোল্টেজ সে কি ড্রপ করে ফেলবে। তার মানে আমি যে একটা পাশে আসো একটা চমৎকার একটা এক্সাম্পল, ধরো এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর সমান সমান কত বলতো 1 ওহম, আর এই পাশে একটা ভোল্টেজ সোর্স আছে, খুব ভালো। তো দেখো এখানে হচ্ছে ভোল্টেজ সোর্সের মান কত দিব বলতো দিলাম, আর এই পাশে একটা রেজিস্ট্যান্স হচ্ছে আমার কি বলতো আরএল, তাহলে আরএল সমান সমান আমরা দিলাম হচ্ছে কত 4 ওহম, বুঝছো। তাহলে এই জায়গায় কারেন্ট কত হয় বলতো, কারেন্টটা বের করার সূত্র কি I ইকুয়াল টু বি ভাগ আর, এগুলো আমরা সামনে দেখবো, এগুলো আমরা সব সামনে তোমাদেরকে শেখাবো যে I ইকুয়াল টু বি ভাগ আর কেন হইলো, এগুলো সব দেখাবো, সমস্যা নেই, আপাতত এখানে এটুকু জানে রাখো I ইকুয়াল টু হচ্ছে বি ভাগ আর। তাহলে যদি একটা সিরিজ সার্কিট, তাহলে টোটাল কারেন্ট যদি বের করতে চাই তাহলে এখানে ভোল্টেজ কত বলতো 10 ভাগ করে কত 4 আর 1 কত 5, তাহলে টোটাল কারেন্ট কত আসে বলতো 2 এম্পিয়ার। তাহলে আমার এদিকে প্রবাহিত কারেন্টের মান কত 2 এম্পিয়ার, কথা কি বুঝছো আমার। আচ্ছা তাহলে এখন দেখো তো এখানে রেজিস্ট্যান্স কয়টা আছে, দুইটা, এখানে আর ইকুয়াল টু 1 ওহম আছে আর এখানে আর এল ইকুয়াল টু কত আছে
4 ওহম আছে, তাহলে দুই জায়গায় ভোল্টেজটা ড্রপ হবে, তাই কি না? তাহলে আমি যে এই জায়গায় ভোল্টেজটা বের করতে চাই, এই যে লোডের ভোল্টেজ, ঠিক আছে, লোডের ভোল্টেজ যদি বের করতে চাই তাহলে কীভাবে বের করতে পারি বলো তো? এই যে বিএল বের করতে চাচ্ছি, তাহলে আমার সাপ্লাই ভোল্টেজ কত বলো তো? সাপ্লাই ভোল্টেজ হচ্ছে আমার কত? 10, তারপরে মাইনাস, কারণ এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে না, মানে এ কিছু পরিমাণ ভোল্টেজ রেখে দিবে বা ও ড্রপ করবে, বুঝতে পারছো? তাহলে ড্রপ মানে কি বলো তো? এর বিরুদ্ধে প্রবাহিত কারেন্ট, তাহলে এখান থেকে কারেন্ট কত প্রবাহিত হচ্ছে? 2 এম্পিয়ার। কত কারেন্ট প্রবাহিত হচ্ছে বলো তো? 2 এম্পিয়ার। তাহলে 2 ইন্টু এই জায়গায় রেজিস্ট্যান্স কত? 1, তাহলে 10 মাইনাস কত বলো তো? 3 সমান সমান কত বলো তো? 7 ভোল্ট। কিন্তু তোমার আসলে কত পাওয়ার কথা ছিল? এখানে তুমি 10 ভোল্ট দিছো, এখানে তুমি 10 ভোল্টই পাইতা, তাহলে বিএল নট ইকুয়াল 10, তার মানে কি বিএল এর মান তুমি কি 10 ভোল্ট পাও নাই। এটা কি সার্কিট হয়ে যাবে বলো তো? এটা কি হচ্ছে? প্র্যাকটিক্যাল ভোল্টেজ বলো তো? প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। অর্থাৎ তোমাকে সে সাপ্লাই দেওয়ার কথা ছিল 10 ভোল্ট, কিন্তু সে দিতে পারে নাই। কেন পারে নাই? কারণ তার ইন্টারনাল রেজিস্ট্যান্স একটা আছে, ওই কিছু পরিমাণ ভোল্টেজ খেয়ে ফেলছে, বুঝতে পারছো? সে কি করছে? কিছু পরিমাণ ভোল্টেজ খেয়ে ফেলছে। কিন্তু তোমার এই যে মানে এই যে ভোল্টেজ সোর্সটা ছিল এই পাশেরটা, এ 10 ছিল, এখানে 10ই পাইছো, এই জন্য এটা কি বলতো? এখানে বিএল এর মান কত বলতো? সমান সমান 10 ইকুয়াল টু কি বলতো? সাপ্লাই ভোল্টেজ। আর এখানে বিএল নট ইকুয়াল টু কি বলতো? বিএল নট ইকুয়াল টু 10, দ্যাট মিনস বিএল নট ইকুয়াল টু কি? বি, মানে সাপ্লাই ভোল্টেজ সমান নয়, এই জন্য এটা হয়ে গেছে কি বলতো? প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। তাহলে এটা যদি আমরা কার্ভটা একটু দেখি, তাহলে এরকম হবে কার্ভটা, এই যে একই জিনিস আর কি, বুঝছো? তাহলে এই পাশে টি আছে, এই পাশে কি? বি আছে। তাহলে ধরো এখানে হচ্ছে 0, তাহলে সময় যখন 0 ভোল্টেজের মানও 0, তারপরে কি আস্তে 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 কি সে এখানে নিচে নেমে গিয়ে একদম কি শূন্য হয়ে যাবে, বুঝতে পারছো? আর যে সে আইডিয়াল হয়ে একদম রেখে যেত, তাহলে এটার জন্য এটা হচ্ছে জন্য এটাই বলো প্র্যাকটিক্যাল। এটা কিসের জন্য বলো তো? এটা হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য, ঠিক আছে। আর বাকিটা কি বলো তো? এটা হচ্ছে কি? আইডিয়ালের জন্য, ঠিক আছে। তাহলে কার্ভটা আসলে তোমরা বুঝতে পারছো আমার কথা, আশা করছি ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আমরা একটা নতুন পেজ নিই। তাহলে এবার হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে কারেন্ট সোর্স। কি সোর্স নিয়ে আলোচনা করবো বলো তো ভাইরা? এখন আমরা দেখবো হচ্ছে কারেন্ট সোর্স। আচ্ছা, আশা করছি তোমরা ভিডিওটা অনেক উপভোগ করবা এবং অনেক বেসিক পাবা। কারেন্ট সোর্স, দেখো কারেন্ট সোর্স আবার দুই প্রকার, তোমরা জানোই। একটা কি বলতো? আইডিয়াল কারেন্ট সোর্স, আরেকটা হচ্ছে কি আমাদের বলতো? প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। কি কারেন্ট সোর্স? প্র্যাকটিক্যাল, বুঝতে পারছো? প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স আমি ডট দিয়ে লিখলাম। আচ্ছা, তাহলে আমরা এই পাশে আলোচনা করবো কি বলতো? আইডিয়াল কারেন্ট সোর্স নিয়ে। কি নিয়ে বলো দেখি? আইডিয়াল কারেন্ট সোর্স নিয়ে। কি নিয়ে? আইডিয়াল কারেন্ট সোর্স। আইডিয়াল কারেন্ট সোর্স কি নিয়ে ভাই? আইডিয়াল কারেন্ট সোর্স নিয়ে। বুঝছো? তাহলে দেখো, আইডিয়াল কারেন্ট সোর্স হচ্ছে এমন একটা কারেন্ট সোর্স যে কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরা হয় হচ্ছে কি বলতো? মোটামুটি অসীম। কি ধরা হয় বলতো? অসীম ধরা হয়। তাহলে এবার আসো, এটা একটা সোর্স চিন্তা করলাম, এটা একটা কারেন্ট সোর্স, এই কারেন্টের মান হচ্ছে কত? আই। তাহলে আমি কি বলছি? আইডিয়াল কারেন্ট সোর্স হচ্ছে এমন একটা কারেন্ট সোর্স যে কারেন্টের কি বলতো? ইনফিনিটি, বলতো মোটামুটি যদি কি ইনফিনিটি পরিমাণ। তাহলে এটা ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে বলো যদি? কি ইকুইভ্যালেন্ট সার্কিটটা? তাহলে কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে এখানে লিখে দিলাম। কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স, কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স সোর্সের সাথে প্যারালালে সংযুক্ত হবে। সোর্সের সাথে প্যারালালে সংযুক্ত হবে। কিভাবে সংযুক্ত হবে বলো তো? প্যারালালে সংযুক্ত হবে, বুঝতে পারছো? তাহলে এটার ইকুইভ্যালেন্স যদি আমরা রাখি তাহলে এরকম। তাহলে এখানে আমার কারেন্ট সোর্সটা থাকবে, বুঝতে ভালো করে। তাহলে আমাদের রেজিস্ট্যান্স সেটাকে কোথায় লাগাবো বলো তো? লাগাবো এর সাথে প্যারালালে। তাহলে আর ইকুয়াল টু কি বলতো? ইনফিনিটি। আর ইকুয়াল টু কি বলতো? ইনফিনিটি আর কি। তাহলে এখানে আই পরিমাণ কারেন্ট। আবার এই পাশে আমরা কি লাগাইতে পারি? তাহলে লোড লাগাইতে পারবো আর কি। আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল দিই এখন। আর সবাইরা দেখো, এক্সাম্পলটা চমৎকার লেভেলে একটা এক্সাম্পল দেবো ইনশাল্লাহ। তাহলে এই যে এখানে আমাদের কি বলতো? আই, ঠিক আছে। এই পাশে তীর চিহ্ন দিই, এখানে আই দিলাম। তাহলে এখান থেকে কারেন্টটা বের হবে, এখান থেকে আবার কি প্রবেশ করবে। তাহলে যেটা আইডিয়াল কারেন্ট সোর্স সেটার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স কীভাবে লাগাবো বলো তো? সোর্সের সাথে প্যারালালে। আর এই পাশে আমরা কি লাগাবো বলো তো? লোড লাগাবো। এই পাশে কি লাগাবো? লোড লাগাবো।
এখানে তোমার হচ্ছে কি বলতো RL, এখানে কি লাগাইছি বলতো একটা RL লাগাইছি। এখন তোমরা যারা বোঝার তারা বুঝে ফেলছো, ঠিক আছে। এখানে কি ঘটনাটা ঘটবে, আসলে ঘটনাটা ঘটবে যে শোনো, যদি কারেন্টের সূত্র আসলে কি বলো তোমাকে, কারেন্টের সূত্র হচ্ছে ভাই একমাত্র রেজিস্ট্যান্স, কারণ রেজিস্ট্যান্স চায় না যে আমার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হোক। এটা কি চাই? এই রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কখনো চায় না যে আমার ভিতর দিয়ে কী প্রবাহিত হোক বলো তো, কারেন্ট প্রবাহিত হোক, সেটা চায় না, মানে কি সে কারেন্টকে বাধা দেয়। তাহলে তুমি চিন্তা করো তো, এই যে রাস্তাটা আছে এইখান দিয়ে ইনফিনিটি পরিমাণ বাধা, এখানে কোনো প্রকার কি কারেন্ট পাস হতে পারবে? পারবে না। কেন পারবে না? এই আই পরিমাণ কারেন্টটা এখানে আসবে, এখানে আসার পরে মানে এই পয়েন্টে আসবে, আসার পরে সে দুইটা পথ পাবে। কয়টা পথ পাবে বলো তো? দুইটা পথ। একটা হচ্ছে এই দিকে, আর একটা হচ্ছে কি বলতো এই দিকে। এখন সে তো ইজিলি এইদিকে ঢুকতে পারবে, কারণ কি এইদিকে রেজিস্ট্যান্সের কি RL, মানে এটা একটা কি ফাইনাইট মানে রেজিস্ট্যান্স, একটা কি বলতো নির্দিষ্ট একটা মান আছে। এই পাশে রেজিস্ট্যান্সের কি আছে বলতো? একটা নির্দিষ্ট মান আছে। কিন্তু এই পাশে রেজিস্ট্যান্সের মান কি বলতো? ইনফিনিটি, মানে কি 1/0 পরিমাণ, এত পরিমাণ রেজিস্ট্যান্স এখানে আছে। তাহলে এই কারেন্টটা যখন এদিকে ঢুকবে, ধরলাম যে এটা হচ্ছে I প্রাইম আর এটা হচ্ছে কি বলতো I ডাবল প্রাইম, তাহলে I ডাবল প্রাইমের কারেন্ট কত বলতো? 0 হবে না, কারণ কি এটা তো অনেক পরিমাণ বাধা, এদিকে কারেন্ট ঢুকতেই পারবে না, এইদিকে কারেন্ট কি করতে পারবে না বলতো? ঢুকতেই পারবে না। তার মানে আমি যদি এখানে চিন্তা করি যে এইখানে তোমার কি একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই টোটাল কারেন্টটা দুইটা ভাগ হয়েছে। কয়টা ভাগ হয়েছে বলতো? দুইটা ভাগ হয়েছে না? একটা ভাগ কি বলতো I প্রাইম, আর একটা কি বলতো I ডাবল প্রাইম, তাই কি না? তাহলে I ডাবল প্রাইমের কারেন্ট কত বলতো? I ডাবল প্রাইমের কারেন্ট কত? 0 0, কারণ কি এদিকে আমার কি অনেক পরিমাণ বাধা, অনেক পরিমাণ বাধা না, তার মানে এদিকে কারেন্ট যাইতে পারবে না, আলটিমেটলি এই পথটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। তাহলে আমরা যে আবার এদিকে একটু আঁকি, দেখো আলটিমেটলি এই পথটা কী হয়ে যাবে বলতো? ওপেন হয়ে যাবে। তাহলে এটার যে ইকুইভ্যালেন্ট সার্কিট এখানে আবার একটু আঁকতেছি আমরা, দেখি যদি, তাহলে এরকম হবে। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এখানে I পরিমাণ কারেন্ট, বুঝছো আমার কথা? এটা এখানে আসবে, আসার পথে এখানে কি বলতো এই যে ওপেন পাথ পেয়ে গেছে, কারণ কি এই জায়গার বাধাটা হচ্ছে ইনফিনিটি পরিমাণ, বুঝতে পারছো? তাহলে এদিকে কারেন্ট কি প্রবেশ করতে পারবে না। আর এখানে কি বলতো RL পরিমাণ বাধা, এইখানে হচ্ছে কি একটা ফাইনাইট মান আছে। কি মান আছে বলতো? একটা ফাইনাইট একটা মান আছে, মানে নির্দিষ্ট একটা মান আছে। তাহলে এখান থেকে কারেন্ট কত বলতো? এখানে I, আর এদিকে যে কারেন্ট ছিল এটা কি ধরছিলাম বলতো I ডাবল প্রাইম, আর এই পাশে কি ছিল বলতো I কি সিঙ্গেল প্রাইম। তাহলে যেহেতু আমার এদিকে পথটা ওপেন হয়ে গেছে তার মানে এদিকে কোনো প্রকার কি ঢুকতে পারবে না, কারেন্ট ঢুকতে পারবে না। তার মানে আমি বলতে পারি না I নটের মান হচ্ছে 0। তাহলে তখন কি বলতো এই I এবং I প্রাইম কি একই হয়ে গেছে না? তার মানে এই তোমার যে সাপ্লাই কারেন্ট, এইটা কি বলতো সাপ্লাই কারেন্ট না, মানে কি এটা মোট কারেন্ট না? তাহলে আমি তো জানি যে আইডিয়াল কথাটার অর্থ হচ্ছে এরকম একটা জিনিস, আইডিয়াল কথাটার অর্থ হচ্ছে এমন একটা সোর্স যে সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি থাকবে? 0 থাকবে। কি থাকবে? 0 থাকবে। সেটা কার ক্ষেত্রে? ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে। কিন্তু কারেন্ট সোর্সেরটা হচ্ছে উল্টা, এর কি থাকবে বলো তো? ইনফিনিটি পরিমাণ থাকবে। যদি ইনফিনিটি পরিমাণ থাকে তাহলে তো এই কারেন্ট সোর্সটা কেবলমাত্র লোডে তার যে কারেন্টের যে রেটিং আছে এই রেটিং অনুসারে কি দিতে পারবে? তো সাপ্লাই দিতে পারবে। তার মানে এর ভিতরে প্রবাহিত কারেন্ট কত বলো তো? I। আমার কথা বুঝছো? তাহলে এখানে একটা এক্সাম্পল দেই, আরও ক্লিয়ার হবে। দেখো আরও ক্লিয়ার হবে ভাইরা, তোমরা কোনো টেনশন করি না, খালি ভিডিওটা দেখো, ঠিক আছে? সব বুঝে যাবে ইনশাআল্লাহ। দেখো তাহলে ভাইরা ধরো এই যে এখানে একটা কারেন্ট সোর্স আছে, এটা মান হচ্ছে 2 এম্পিয়ার। কত এম্পিয়ার বলো তো? 2 এম্পিয়ার। এই কথা কি বুঝছো? দেখো তাহলে এই জায়গায় যেহেতু এটা আইডিয়াল কারেন্ট সোর্স, তাহলে এটার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা কি ইনফিনিটি পরিমাণ। দ্যাট মিনস এখানে বাধা কত বলো তো? R ইকুয়াল টু ইনফিনিটি, ঠিক আছে? আর এই পাশে একটা রেজিস্ট্যান্স আছে, ধরলাম এটার মান হচ্ছে কত বলো তো? RL সমান সমান হচ্ছে কত? 2 ওহম। বুঝছো? তাহলে এই 2 এম্পিয়ার কারেন্ট কি, দাও পেনটা চেঞ্জ করে নেই, এই 2 এম্পিয়ার কারেন্ট কি এদিক দিয়ে বের হয়ে এখানে আসবে, এই পয়েন্টে আসবে, মানে এই পয়েন্ট পর্যন্ত তোমার কারেন্ট কত বলো তো? 2 এম্পিয়ার। এখন এই কারেন্টটা তো এদিকে একটা পথ পাবে খুঁজে, এদিকে একটা পথ পাবে, সে কি এদিকে যাওয়ার চেষ্টা করবে। তার মানে এদিকে সে যখন এদিকে আসবে, আসার পর দেখবে এখানে বাধা কত বলো তো? ইনফিনিটি পরিমাণ বাধা। তার মানে এই কারেন্টটা এদিকে ঢুকতে পারবে না। তাহলে এই 2 এম্পিয়ার কারেন্ট সম্পূর্ণটা কার ভিতর দিয়ে প্রবাহিত হবে বলো তো? এই লোডের ভিতর দিয়ে প্রবাহিত হবে। তার মানে আমরা তো আইডিয়াল বলতে এরকম কোনো কিছু একটা সোর্সকে বুঝি যে সোর্সটা লোডে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই দিতে সবসময় বদ্ধপরিকর। আমার কথা কি বুঝছো? আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে এই I পরিমাণ কারেন্ট এই পয়েন্ট হয়ে এখানে এসে থামবে, সরি এখানে আসবে, আর যদি এদিকে কোনো কারেন্ট আসবে না তাহলে এই সম্পূর্ণ পরিমাণ কারেন্টটা আবার কি ব্যাটারি দিয়ে এখানে ঢুকে যাবে, সরি এই সোর্সে চলে আসবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে যে পরিমাণ কারেন্ট এই কারেন্ট সোর্স থেকে বের হবে আর এর ভিতরে প্রবাহিত হয়ে সম্পূর্ণ পরিমাণ কারেন্ট কি বলতো? এই আবার 2 এম্পিয়ার সোর্সে ফিরে আসবে। বুঝছো আমার কথা? তাহলে এবার আসো,
এখন হচ্ছে আমরা দেখব প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। কি সোর্স বলো তো? প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। প্র্যাকটিক্যাল মানে কি বলো তো? বাস্তবিক কারেন্ট সোর্স। প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স, প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। প্র্যাকটিক্যাল কি বলো তো দেখি? কারেন্ট সোর্স। আচ্ছা, তাহলে এখন ওটা তো উল্টা হবে, তাহলে রিভার্স হবে না ওটার? তাহলে প্র্যাকটিক্যাল মানে কি বলো তো ভাইরা? আমরা জানি হচ্ছে কি বাস্তব সোর্স, বাস্তব কারেন্ট সোর্স, ঠিক আছে? আর যদিও সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি কারেন্ট সোর্সের বাস্তবিক কোনো কি নাই, ব্যবহার নাই। আমাকে বলো তো, তোমরা কখনো পলিটেকনিক্যাল ল্যাবে কি দেখছো যে কারেন্ট সোর্স বলতে কিছু একটা আছে? আসলে কিন্তু কোনো প্রকার কারেন্ট সোর্সের কি নাই, বাস্তবিক কোনো ব্যবহার নাই। এটা কিন্তু সত্য কথা, বুঝতে পারছো? কিন্তু আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বই পুস্তকে সার্কিট সলভ করতে গিয়ে আমরা কি বিভিন্ন প্রকার কারেন্ট সোর্সের দেখা পাই, কিন্তু বাস্তবে কোনো প্রকার কি নাই বলো তো? ব্যবহার নাই। তাহলে আমি এখানে একটা শর্ট করে লিখে রাখি, সুন্দর একটা কথা, যে কারেন্ট সোর্সের রিয়েল ব্যবহার নাই, ঠিক আছে? রিয়েল অবলিক প্র্যাকটিক্যাল কোনো প্রকার কি নাই বলো তো? প্র্যাকটিক্যাল ইউজ নাই, বুঝতে পারছো? এটা কিন্তু একটা চমৎকার একটা কথা, ঠিক আছে? এটা মাথায় রাখবা, ঠিক আছে? এটা হচ্ছে ইনভিজিবল, যে আমরা আরেকটু ভালো করে বলি ইনভিজিবল মানে অদৃশ্য, কারণ বাস্তবে আর কোনো প্রকার কি নাই বলো তো? ব্যবহার নাই। আচ্ছা, যাই হোক, তাহলে আসো তো প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। তাহলে যে কারেন্ট সোর্সটার ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি নয়, নট ইকুয়াল ইনফিনিটি, মানে কি বলতো? একটা সামথিং ভ্যালু থাকবে। কি থাকবে বলতো? একটা সামথিং ভ্যালু থাকবে। সামথিং কি বলতো? ভ্যালু আছে আর কি। সামথিং কি আছে বলতো? ভ্যালু আছে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স, সামথিং একটা ভ্যালু থাকবে। তাহলে আমরা একটা উদাহরণ দিই, এখানে আসো। তাহলে আগের মতো করেই এখানে আসো তো ভাইরা। তাহলে এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স। কি সোর্স? কারেন্ট সোর্স। তাহলে এটার যে কারেন্টের রেটিং সেটা ধরলাম আই, আর এটার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা তো সামথিং একটা ভ্যালু থাকবে, মানে নিশ্চয় একটা মান থাকবে, বুঝতে পারো? নট ইকুয়াল কি বলতো? ইনফিনিটি। তাহলে এটাকে আমরা কোথায় রিপ্লেস করতে পারবো বলতো? এই যে দুই মাথায় প্যারালাল সংযুক্ত করবো। কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কোথায় সংযুক্ত করবো বলতো? প্যারালাল। তাহলে আর ইকুয়াল টু ইনফিনিটি, বাট কিন্তু কি এটা তো আমাদের কি প্র্যাকটিক্যাল না, তার মানে কি ইনফিনিটি হবে না, একটা সামথিং ভ্যালু থাকবে। এই দেখো এখানে লিখে দিছি, সামথিং কি বলতো? ভ্যালু একটা আছে আর কি। আমি জানি না কত মানে হতে পারে, সেটা কিছু একটা ভ্যালু থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন যদি আমরা এটাকে একটু এদিকে এনে লিখি, দেখো তো এরকম লেখা যায় কিনা। মানে তোমরা তো আগেরটা বুঝছো না, একটা প্র্যাকটিক্যাল একটা, তাহলে এটা একটু আমি একটু করে বুঝাই দিই, সমস্যা নেই। তাহলে দেখো তো, এই যে এটা হচ্ছে আই, আর এটার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটাকে ধরলাম হচ্ছে আমরা আর ইকুয়াল টু সামথিং। আর ইকুয়াল টু কি বলতো? সামথিং, বুঝতে পারছো? ভ্যালু থাকবে। তারপরে এই পাশে আমার কি থাকবে বলতো? লোড থাকবে। এই লোডের মান কি বলা হয় বলতো? আর এল বলা হয়। কি বলা হয়? আর এল। তাহলে এখানে আমার কি বলতো? আই। তো এই আই পরিমাণ কারেন্টটা কি এই পাথ হয়ে কোথায় আসবে বলতো? এখানে আসবে। এখানে আসার পরে কয়টা ভাগ হবে বলতো? এখানে আসার পরে কয়টা ভাগ হবে বলতো দেখি? দুইটা ভাগ। একটা ভাগ কোন দিকে যাবে বলতো? এই দিকে যাবে। আর একটা ভাগ কোন দিকে যাবে বলতো? এই দিকে যাবে। আমার কথা কি বুঝছো? তাহলে এই আর এলটা দুইটা ভাগ হবে। কয়টা ভাগ হবে বলতো? দুইটা ভাগ হবে। একটা ভাগ এইদিকে যাবে, একটা ভাগ কোন দিকে যাবে বলতো? এইদিকে যাবে। এখন কেন যাবে বলতো? কারণ এইদিকে একটা কি নির্দিষ্ট মান আছে, ঠিক আছে? আর এই পাশে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা কি নয় বলতো? অসীম নয়, কারণ কি সামথিং একটা ভ্যালু থাকবে। তার মানে আমি দেখতেছি যে এই আমার আই পরিমাণ কারেন্টটা দুইটা ভাগ হবে। এই ভাগটাকে ধরলাম হচ্ছে আমরা আই প্রাইম, এই ভাগটাকে আমরা ধরলাম কি বলতো? আই ডাবল প্রাইম। তার মানে এই মোট কারেন্ট বা সাপ্লাই কারেন্ট সমান সমান কি হচ্ছে বলতো? আই প্লাস হচ্ছে কি বলতো? আই প্রাইম। তার মানে ও তো
এই যে লোড আছে, এই লোডের কারেন্ট কত হওয়ার কথা ছিল বলতো? আইএল সমান সমান কি বলতো? এই সাপ্লাই কারেন্ট কি হওয়ার কথা ছিল? কি কারেন্ট বলতো? সাপ্লাই কারেন্ট। আইএল সমান সমান কি হওয়ার কথা ছিল বলতো? সাপ্লাই কারেন্টের সমান হওয়ার কথা ছিল। যদি আইএল সমান সমান আই হইতো তাহলে এটা কি ছিল বলতো? আইডিয়াল ছিল, আইডিয়াল কারেন্ট সোর্স ছিল, আইডিয়াল কারেন্ট সোর্স। বুঝছো? আমি শর্ট করে লিখলাম আইডিয়াল কারেন্ট সোর্স। কিন্তু এখানে কি আইএল সমান সমান কি বলতো? আইএল সমান সমান কি? আইএল সমান সমান কি আই হবে? কখনো হবে না। আইএল নট ইকুয়াল টু কি বলতো? আই। তার মানে এটা হচ্ছে কি বলতো? প্র্যাকটিক্যাল। এটা কি বলতো? প্র্যাকটিক্যাল। এটা কি? এটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। এটা কি সোর্স ভাইরা? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। আমার কথা কি বোঝা যায়? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে একটা এক্সাম্পল যদি দেই তাহলে কীরকম হয় দেখো তো। এক্সাম্পল দিলে এরকম আর কি। ধরো এটা একটা কারেন্ট সোর্স, এটার মান হচ্ছে 2 এবং এর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা ধরলাম হচ্ছে কত বলো তো? আর ইকুয়াল টু ধরো 1। আর এই পাশে যে এটার লোড আছে, এই লোডের মান ধরলাম কি বলতো? 2 ওহম। বুঝছো? তাহলে এই কারেন্ট সোর্সটা যদি এখানে কত এম্পিয়ার কারেন্ট দিয়ে বলতো? 2 এম্পিয়ার। তাহলে 2 এম্পিয়ার কারেন্ট এই পয়েন্টে আসবে। 2 এম্পিয়ার কারেন্ট। কত এম্পিয়ার কারেন্ট বলতো? 2 এম্পিয়ার। এটা এখানে আসার পরে এইদিকে একটা ভাগ হবে, এইদিকে একটা কি বলতো? ভাগ হবে। তাহলে একটা ভাগ যাবে হচ্ছে এইদিকে, একটা ভাগ কি বলতো? এইদিকে। কারণ কি এখানে তো আর এর মান কত বলতো? 1। কারণ এটা তো ইনফিনিটি না, তাহলে কারেন্ট এইদিকেও কিছু যাবে, এইদিকেও যাবে। এই কারেন্টটা এই পাথ হয়ে এই পাথ হয়ে এই পাথ হয়ে এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে এসে মিলিত হবে। তাহলে এই দিক দিয়ে আস্তে আস্তে তোমার কি বলতো? আই ডাবল প্রাইম, আর এদিকে আস্তে আস্তে কি বলতো? আই সিঙ্গেল প্রাইম, আই সিঙ্গেল প্রাইম। তারপর দুটো মিলে এখানে কি বলতো? আই হয়ে গেছে। মানে এখানে আই সমান সমান কত বলতো? 2 এম্পিয়ার। তাহলে যে পরিমাণ কারেন্ট আমার সার্কিটের লোড দিয়ে সোর্স দিয়ে বের হয়েছে, সম পরিমাণ কারেন্ট কি আবার এই সোর্সের নেগেটিভ প্রান্তে কি বলতো? ব্যাক করবে। বুঝছো? তার মানে এটা তখন কি হয়ে গেছে গা? প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স হয়ে গেছে। কারণ সে তোমাকে লোডে কি এই সাপ্লাই যে কারেন্ট, মানে এই 2 এম্পিয়ার কারেন্ট সে তোমাকে দিতে পারে না বলতো? এই লোডের ভিতরে পাস করতে পারে নাই। এই জন্য এটা কি হয়ে গেছে গা? প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স হয়ে গেছে গা। আশা করছি তোমরা অনেক ভালো করে বুঝতে পারছো। তাহলে এখন যদি আমরা কার্ভটা দেখি, কার্ভটা যদি দেখি তাহলে এরকম হবে কার্ভ। দেখো দুটো কার্ভকে একসাথে দেখাই দিব, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো? সময়। আর এই বরাবর আমাদের কি থাকবে বলতো? কারেন্ট। তাহলে এখন খুব ভালো করে খেয়াল করো ভাই, এটা হচ্ছে আমাদের কি বলতো? 0 এম্পিয়ার। মানে এখানে কারেন্টের মান কি? 0। তাহলে সময়ের মান যখন 0, কারেন্টের মান 0। তাহলে ধরো তুমি টাইমের মান বাড়াইছো, তাহলে সময়টা কি করবে জানো? সময়ের মান বাড়াইছো, তাহলে এই কারেন্টের মানটা একটা নির্দিষ্ট মানে যাবে। কী যাবে বলতো? একটা নির্দিষ্ট মানে উঠবে। তাহলে ধরলাম এটা আই মানের একটা কারেন্ট। এটা যদি আইডিয়াল হয় তাহলে সে কনস্ট্যান্ট একটা কি বলতো? কনস্ট্যান্ট একটা কি আই তোমাকে সাপ্লাই দিয়ে দিতে থাকবে। কিন্তু সেটা যদি তোমার কি হয় বলতো? প্র্যাকটিক্যাল হয়, তাহলে কি বলতো? তাহলে এই যে এটা আস্তে 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 কি বলতো? নিচের দিকে নেমে একদম কি পরে 0 হয়ে যাবে গা। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এটা কার জন্য? এটা হচ্ছে আইডিয়ালের জন্য। আর এটা কার জন্য? এটা হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য। এটা কার জন্য বলতো? এটা হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য। আশা করছি তোমরা অনেক ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে? তাহলে এবার আমরা যদি একটু এখানে যে সামারিটা নিই, আজকের ক্লাসে যে সামারিটা দেখো। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে সোর্স মূলত 2 প্রকার। জেনারেশনের ভিত্তি করে সোর্স কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে এসি সোর্স আর একটা কি ডিসি সোর্স। এসি সোর্স থেকে আমরা এসি কারেন্ট পাই, ডিসি সোর্স থেকে আমরা ডিসি কারেন্ট পাই। বুঝতে পারছো? তাহলে এসি সোর্স থেকে আমরা পাই হচ্ছে এসি কারেন্ট। আমি শর্ট করে লিখতেছি, বুঝতে পারছো? আর ডিসি সোর্স থেকে আমরা পাই এটা সোর্স, এটা মানে কি বলতো? সোর্স। ডিসি সোর্স থেকে পাই হচ্ছে আমরা কি বলতো? ডিসি কারেন্ট। বুঝছো আমার কথা? আচ্ছা, তারপর আমরা দেখছি আইডিয়াল ভোল্টেজ সোর্স। কি সোর্স? আইডিয়াল ভোল্টেজ সোর্স, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত বলতো? 0। আচ্ছা, তারপর আমরা কি দেখছি বলতো? প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স নট ইকুয়াল, সরি এটা বললে কি হয়েছে রে? এই যে এটা হচ্ছে তোমার হবে আর ইকুয়াল টু 0 ওহম। আর এটা তোমার কি? আর নট ইকুয়াল 0। দ্যাট মিনস আর এর মান 0 থেকে কি বড়। তারপর আমরা দেখলাম যে আইডিয়াল কারেন্ট সোর্স। আইডিয়াল কি বলতো? কারেন্ট সোর্স, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স কি বলতো? ইনফিনিটি।
তারপর আমরা দেখলাম কি বলতো প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স, যেটা কি বলতো আর নট ইকুয়াল ইনফিনিটি, অর্থাৎ কি সামথিং একটা ভ্যালু থাকবে, যে আমি জানি না সেই ভ্যালুটা কত, সামথিং কিছু একটা ভ্যালু থাকবে আর কি। আমার কথা বুঝছো? আবার এখানে যদি আমরা শিরোনামটা নিই, দেখো এই এসি সোর্স থেকে আমরা কী পাই বলতো এসি কারেন্ট, আর ডিসি সোর্স থেকে আমরা কী পাই বলতো ডিসি কারেন্ট। তো এই এসি সোর্সটা হচ্ছে কী বলতো এসি জেনারেটর, কী বলো দেখি এসি জেনারেটর, আর এই ডিসি সোর্সটা কী বলতো ডিসি জেনারেটর, ডিসি কী বলতো জেনারেটর আর কি, বুঝছো? এই আর এই যে এই ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে সিরিজে সংযুক্ত করা হয়, কিসে বলতো সিরিজে কানেক্ট করা হয়। ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কোথায় কানেক্ট করা হয় বলতো সিরিজে কানেক্ট করা হয়। আর এই কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কোথায় কানেক্ট করা হয় বলতো প্যারালালে, কোথায় প্যারালালে সংযোগ করা হয়, প্যারালালে কানেক্ট করা হয়। কোথায় কানেক্ট করা হয় ভাইরা? প্যারালালে কানেক্ট করা হয়। আমার কথা বুঝছো? আশা করছি বুঝতে পারছো আর কি, ঠিক আছে। আরেকটা বিষয় কি যেন বলতেছিলাম, আচ্ছা ও এই যে এই কারেন্ট সোর্সের কোনো প্রকার কি নাই বলতো বাস্তবে ব্যবহার নাই, বাস্তবে অবলিক কি রিয়েল লাইফে কারেন্ট সোর্সের কোনো ব্যবহার নাই, কোনো কি নাই বলতো ব্যবহার নাই, এটা একদম সত্য কথা, ঠিক আছে। কারণ তুমি আমাকে দেখাও তো বাস্তবে কখনো কারেন্ট সোর্স দেখাতে পারবো তুমি আমাকে পারবা না, বুঝতে পারছো আমার কথা? তুমি আমাকে ভোল্টেজ সোর্স দেখাতে পারবা, যেমন কি সেল ব্যাটারি, এগুলো হচ্ছে কি বলতো ভোল্টেজ সোর্স। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের কি বলতো সামারি, যেগুলো আমাদের পরবর্তী সময় লাগবে। তো আমি এই ক্লাসে অনেক সময় আই ইকুয়াল টু বি ভাগার বি ইকুয়াল টু আই আর ব্যবহার করছি। তো আশা করছি তোমরা 3 নাম্বার ক্লাসে এই জিনিসটা সম্পর্কে খুব ভালো ধারণা পেয়ে যাবা, যে ভোল্টেজ সোর্স কি, তারপর ভোল্টেজ কি, কারেন্ট কি, চার্জ কি, এগুলো আমরা 2 নাম্বার ক্লাসে আলোচনা করব। যে তাহলে আমি এখন বলবো তোমার কাছে জানতে চাইবো যে ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভালো কমেন্ট করে যাবা। আর হ্যাঁ, এই ক্লাসগুলো কিন্তু আমি অনেকটা সময় ব্যয় করে তোমাদের জন্য নিচ্ছি, তাহলে আমি আশা করব তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, এবং তোমার যারা ছোটো ভাই আছে তাদেরকে অবশ্যই জানিয়ে দেবা। আর আমি আল্লাহ পাক আমাকে সুস্থ রাখলে ধারাবাহিকভাবে এইভাবে তোমরা বেসিক সহকারে প্রত্যেকটা ভিডিও পেয়ে